তিন গর্ভবতী ফুলপরীর জাদু। এক উজ্জ্বল বাগানের মাঝে তিন ফুলপরী রোজি, লিলি ও ডেইজি বসে কথা বলছিল। তারা সবাই গর্ভবতী, কিন্তু কিছুদিন আগে এক জাদুকর্ণী ভবিষ্যৎবাণী করেছে যে তাদের কোনো সন্তান হবে না। ডেইজি পরী বলে, আমি কল্পনাও করতে পারছি না আমরা মা হব না। লিলি কাঁদতে কাঁদতে বলে, আমাদের কি কোনো আশা নেই? ওই জাদুকর্ণীর অভিশপ্ত জীবনকে এখন আমাদের পার করতে হবে। কিন্তু তখন রোজি বলে ওঠে, কেন নয়, আমরা পড়ি, যেখানে আমরা মানুষদের সাহায্য করি সেখানে আমরা নিজেদের সাহায্য করতে পারবো না? যেভাবেই হোক আমাদের এই বিপদ দূর করতেই হবে, আমাদের সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। ঠিক তখনই এক রহস্যময়ী বৃদ্ধা সেখানে উপস্থিত হয়। তার হাতে ছিল ঝলমলে এক আপেল। বৃদ্ধা বলতে শুরু করে, ও হে সুন্দরী পরীরা, দুঃখ করো না, এই আপেল জাদুর। তোমরা যদি এটা ভাগাভাগি করে খাও তাহলে এক অলৌকিক ঘটনা ঘটবে। তিন পরী একে অপরের দিকে তাকায়। তারপর আপেলটি তারা তিন ভাগ করে খায়। মুহূর্তের মধ্যে এক ঝলমলে আলো তাদের চারপাশ ঘিরে ফেলে। আলো ধীরে ধীরে কমে আসে। তারপর তারা দেখে যে তাদের সামনে তিনটি ছোট্ট শিশুকন্যা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা এরপরের গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো। তারা জ্বলজ্বল করছে, যেন তারা নিজেরাই জাদুর তৈরি। এই কি, ওরা আমাদের সন্তানেরা! লিলি পরী আনন্দে নেচে ওঠে। আমার কাছে তো ওদের পরীর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। কেমন আলো ঝলমল করছে, এমনটা তো আগে দেখিনি। ডেইজি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখে, ওদের চোখেও কেমন যেন জাদুর শক্তি, চোখগুলো কেমন চকচক করছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ঠিক তখনই আকাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। আকাশ থেকে এক জাদুকর্ণী ভেতর থেকে নেমে আসে। এই যে পরীরা, তোমাদের বিশ্বাসে এই অলৌকিক ঘটনার জন্ম দিয়েছে। তোমাদের সন্তানেরা কোনো সাধারণ শিশু নয়, তারা তিন জাদুর কন্যা। একদিন তারা দুনিয়ার আলো হবে। তিন পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তিন জাদুকন্যা মিষ্টি হেসে আকাশের দিকে তাকায়। এভাবেই দিন কাটছিল অনেক আনন্দে। রোজি পরী, ডেইজি পরী, লিলি পরী রাজপ্রাসাদের ঝলমলে কক্ষে বসে আছে। তাদের সামনে তিনটি ছোট্ট শিশু খেলা করছে। ওদের নাম ওদের মায়েরা রেখেছে রুবি, আম্বার ও ফিওনা পরী। কিন্তু আজ রাতটা অন্য রাতগুলোর মতো নয়, কেননা আজ জাদুর কন্যাদের জন্মদিন। রোজি পরী অনেক বেশি উত্তেজিত ছিল। সে বলতে থাকে, এত দ্রুত বছর কেটে গেল, মনে হয় যে কালই ওরা আমাদের জীবনে এসেছে। লিলি পরী হাসতে হাসতে বলে, কিন্তু রোজি, তুমি কি লক্ষ্য করেছো, ওরা সাধারণ শিশুর মতো মোটেও নয়। ডেইজি আতঙ্কিত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তো কাল রাতে দেখেছি ফিওনা হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছিল। তিন পরী আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই ওরা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। তখন জাদুকর্ণী হাসতে হাসতে আসে আর বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা জাদুর পরীকন্যা, ওদের জাদু শক্তি জাগতে শুরু করেছে। তিন পরী দ্রুত জানালার দিকে তাকায়। তারা দেখে জাদুকর্ণী মেঘের উপর ভেসে আছে আর হাতে একটা ক্রিস্টালের গ্লোব রাখা। রোজি উত্তেজিত কণ্ঠে বলে, এর মানে কি বলতে চাইছেন আপনি? এর মানে ওরা সাধারণ শিশু নয়, যেমনটা আমি বলেছিলাম। রুবি হচ্ছে পানির রাজকন্যা, আম্বার পরী আগুনের রাজকন্যা, আর ফিওনা বাতাসের রাজকন্যা। তিন পরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শিশুগুলো এসে নিজেদের জাদু শক্তি দেখাতে শুরু করে। রুবির হাতের স্পর্শে শিশির জমে বরফ হয়ে যায়। আম্বার ছোট হাত নাড়াতেই একটা মোমবাতি জ্বলে ওঠে আর ফিওনা বাতাসে উড়তে থাকে।
তিন পরী তাদের সন্তানদের এত জাদুশক্তি দেখে অবাক হয়ে যায়। তবে তোরা মনে রাখিস একটা কথা, শক্তি যেমন আশীর্বাদ তেমন অভিশাপও হতে পারে যদি তার নিয়ন্ত্রণ করতে না শেখে। তিন পরী তাদের সন্তানদের নিয়ে জাদুর বনে আসে। এখানে এক বুড়িমা থাকে আর তারা আসে জাদুর শিক্ষা নেয়ার জন্য। ওরা এসেছে, আমি জানতাম একদিন এই কন্যাদের প্রশিক্ষণ দিতে হবে আমার। ডেজি পরী বলল, পরিমা, তুমি কি ওদের সাহায্য করতে পারবে? ওরা তো মাত্র শুরু করেছে, এখন দেখবে ওদের সত্যিকারের শক্তি কেমন। তিন বাচ্চারা একে একে পরিমার সামনে দাঁড়ায়। পরিমা মাটিতে একটা বৃত্ত আঁকে আর তার মধ্যে তিনজনকে বসতে বলে। এবার তোমরা চোখ বন্ধ করো আর নিজের শক্তিকে অনুভব করো। তিন কন্যা চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে যায়। বাতাসের মধ্যে ভেসে বেড়ায় ছোট ছোট জলকণা। মাটির নিচে আগুনের স্পন্দন আর বাতাস তাদের শরীরে যেন খেলা করতে থাকে। খুব ভালো, এখন ধীরে ধীরে নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করো। রুবি যখন হাত নাড়ায় পাশের গাছ বরফের মতো জমে ওঠে আর তখন রুবি ঘাবড়ে যায়। আম্বার তখন দেখে যে রুবি কত সুন্দর বরফ তৈরি করতে পারে। অন্যদিকে আম্বার একবার হাত উঁচু করতেই তার আগুনে সেই বরফ গলে যায় আর ফিওনা বাতাসের সাহায্যে জল গাছের চারপাশে ছড়িয়ে দেয়। এবার থেকে তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তোমাদের শক্তি একদিন পুরো জাদুর দুনিয়াকে রক্ষা করবে। এভাবে ওদের জাদুর শক্তির শিক্ষা চলছিল। রুবি, আম্বার আর ফিওনা রাতের আধারে রীতিমতো জাদুর পরে জাদু শিক্ষা করে। একদিন তাদের মায়েদের অনুমতি ছাড়াই তারা একটু দূরে চলে এসেছে, কারণ তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চায়। রুবি বলে, আমরা যদি সত্যিকারের বিপদের মুখোমুখি হই তাহলে কেমন লাগবে? আম্বার তখন হাসতে হাসতে বলে, হা হা হা, তাহলে তো আমরা আমাদের শক্তি ঠিকমতো কাজে লাগাতে পারবো। ফিওনা দুশ্চিন্তায় বলে, কিন্তু মা বলেছে এই বনের গভীরে বিপদ আছে, আমার ভয় করছে। তারা আরো কিছুটা এগিয়ে যায়। তখন ঘন ধোঁয়ায় চারপাশ ঘিরে ধরে আর এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কে আমার রাজ্যে প্রবেশ করলো? কার এত বড় সাহস? তিন কন্যা থমকে দাঁড়ায়। এক বিশাল দানব ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এত ছোট্ট মেয়েরা এখানে কি করছো? আমার খাবার হতে এসেছো? রুবি কেন খাবার হতে আসবে? আমরা ভয় পাই না। রুবি তার বরফের শক্তি ব্যবহার করে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর তখন আম্বার আগুন ছুড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ফিওনা তখন তার মতো করে বাতাসের শক্তিতে দানবকে পাকড়াও করে ফেলে। তোমরা আমাকে এভাবে কাবু করেছো কিভাবে? আমাকে এভাবে কাবু করলে কিভাবে? আমি তো হচ্ছে ধোঁয়ার মানব, আমাকে কাবু করা তো সহজ ছিল না। আমরা তিন বোন আমাদের জাদু শক্তি দিয়ে তোমাকে ফাঁদে ফেলেছি। আমরা জিতে গেছি। ওরা দানবকে হারিয়ে সেখান থেকে হাসতে হাসতে ফিরে আসে। এইদিকে ওদের মায়েরা ওদেরকে খুঁজে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। অন্যদিকে বুড়িমাও ওদেরকে খুঁজে পায় না। তখন তারা এসে ওদের তিনজনের কীর্তি দেখে নেয়, যে কিভাবে ওরা একটা বিশাল দানবকে হারিয়ে দিয়েছে। সেই দিন থেকে পরীরা বুঝতে পারে যে তারা কোনো সাধারণ কন্যা শিশুকে জন্ম দেয়নি, আর এই কন্যা শিশুরাই ভবিষ্যতে পুরো রাজ্যকে একদম জাদু শক্তিতে সমৃদ্ধ করে রাখবে। এরপর থেকে ওরা এভাবেই দারুণ দারুণ সব জাদু করতে থাকে আর ওদের মায়েদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এরপর দেখুন মায়ের দেওয়া জাদুর সোনার লেহেঙ্গা। মায়ের দেয়া জাদুর সোনার লেহেঙ্গা। অনেক বছর আগের কথা, ইসিপুর নামের একটা গ্রামে উষসী ওর বাবার সঙ্গে বাস করত। উষসীর মা একটা কঠিন অসুখে মারা যায়। এরপর থেকে উষসী ওর বাবার সঙ্গেই থাকতে থাকে, কিন্তু বাবার পক্ষে চাকরি করে আবার উষসীর দেখাশোনা করাও সম্ভব ছিল না। তাই সে ঠিক করে উষসীর জন্য নতুন মা নিয়ে আসবে। তাই সে এক ধনী পরিবার থেকে উষসীর জন্য নতুন মা নিয়ে আসে। উষসীর বাবা আবারও বিয়ে করে নিয়ে আসে। উষসীর বাবা যাকে বিয়ে করে তার নাম ছিল কবিতা। কবিতা প্রথম প্রথম উষসী আর ওর বাবার অনেক খেয়াল রাখলেও
যতদিন যেতে থাকে তার মধ্যে টাকার অহংকার অনেক বেড়ে যেতে থাকে। সে উঠতে বসতে উশুশি আর ওর বাবাকে টাকার খোঁটা দিত আর নানা রকম কটু কথা শোনাতো। এই আমি বিয়ে করে কোন ফকিরের বাড়িতে আসলাম? আমার বাবা বলল এই লোক নাকি ভালো। সে তো আমার আগে 2টা বিয়ে হয়েছিল, এই কারণে বিয়ে হচ্ছিল না, তাই এই গরিবকে বিয়ে করেছি। কিন্তু আমি কি এখন তোদেরকে চাকরানির মতো রান্না বান্না করে খাওয়াবো নাকি? শোন, বাপ বিটিতে যদি আমার সঙ্গে থাকতে চাস, রান্না বান্না তোরাই করবি, আমি কিছু করতে পারবো না। উশুশির বাবা সবটা মেনে নেয়। সে ভাবে উশুশি হয়তো একটা মা পাবে, এর বিনিময়ে সে সবকিছু করতে রাজি ছিল। কিন্তু যতদিন যাচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। দিন দিন কবিতার আচরণ আরো খারাপই হতে যাচ্ছিল। একদিন কবিতা উশুশিকে অনেক বকাঝকা করছিল তার একটা দামি লিপস্টিক ভেঙে ফেলার কারণে। এই লিপস্টিক তুই কখনো চোখে দেখেছিস? অলক্ষী, অপয়া, তোর মাকে তো খেয়েছিস, এখন আমাকেও খেতে চাস? এই লিপস্টিকের দাম জানিস তুই? এটা ধরেছিস কেন তুই? হ্যাঁ, ধরেছিস কেন? আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এই বলে উশুশির সৎ মা উশুশিকে অনেক জোরে জোরে মারতে থাকে। উশুশি জোরে জোরে চিৎকার করছিল। তখনই উশুশির বাবা সেখানে চলে আসে আর বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, মারো, আমার পাপের শাস্তি আমার মেয়েটাকে দাও। আরেকটা কাজ করো না, আমাকেও মেরে ফেলো। একটু বিষ এনে দাও, আমি আর আমার মেয়ে মিলে খেয়ে মরে যাই, তাহলেই তো তোমার শান্তি হয়, তাই না? এটা শুনে উশুশির সৎ মা কবিতা আরো বেশি রেগে যায়। সে উল্টো লাঠি নিয়ে উশুশির বাবাকেও মারতে শুরু করে। তারা বাবা মেয়ে সেই সৎ মায়ের হাতে প্রচুর মার খায়। তাদের অবস্থা অনেক শোচনীয় ছিল। উশুশি ওর বাবাকে এভাবে মার খেতে দেখে বড্ড খারাপ লাগে। বাবা, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমাকে তুমি কোনো একটা এতিমখানায় রেখে আসো। আমি এ বাড়িতে না থাকলে মা হয়তো তোমার সঙ্গে এমন আচরণ করবে না বাবা। না রে মা, এই মহিলা কখনোই ভালো হবে না। ধনী পরিবারে বিয়ে করেছি, তাই টাকার অহংকার দেখায়, কিছু না কিছু হলেই মামলার ভয় দেখায়। এই মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। জানি না কবে তোকে একটু ভালো রাখতে পারবো। তোর ভালোর জন্যই বিয়েটা করেছিলাম, কিন্তু এই বিয়েটা আমাদের জীবনের অভিশাপ হয়ে গেল রে মা। আমাকে ক্ষমা করে দিস। তোর শরীরে অনেক ব্যথা করছে, তাই না? আয়, তোকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিই। এভাবেই উশুশি ওর বাবাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। একদিন, উশুশি, এই উশুশি, এটা কি করেছিস? এই হাঁড়িটা ভেঙেছিস কেন? এটার দাম জানিস তুই? আজকে তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া, আজকে এই দুধের মধ্যে বিষ খাইয়ে তোকে আমি মেরে ফেলবো। মা, এই দুধে বিষ মেশানো আছে, আমাকে দয়া করে খাওয়াবেন না। আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন না। তোকে একদমই ছাড়বো না। এই বিষ মেশানো দুধ তুই খাবি, আর তোর বাবাকেও খাওয়াবো। তোদের বাপ বিটিকে একসঙ্গে মেরে আমি গর্তে পুঁতে রাখবো। উশুশি চিৎকার দিয়ে ওঠে। তখনই ওর ঘুম ভেঙে যায়। এটা কি তাহলে স্বপ্ন ছিল? আমি স্বপ্নে দেখছিলাম আমার সৎ মা আমাকে এভাবে মেরে ফেলতে চাইছিল। আজ কিছুদিন হলো এমন সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি। কেন দেখছি কিছুতেই বুঝতে পারছি না। বাবার আবার কোনো ক্ষতি হবে না তো? না না, আমি বাবাকে নিয়ে দরকার হয় এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আমার নিজের জন্য বাবার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন দেখো না আমাকে আর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। উশুশি তখন ওর বাবাকে দেখার জন্য ওর সৎ মায়ের ঘরে প্রবেশ করলো। উশুশির বাবা তখন ঘুমিয়েছিল। এই মেয়ে, এইখানে কি করছিস? হ্যাঁ, তোর বাবাকে কি আগে দেখিসনি নাকি? এখানে তোর বাবাকে দেখতে এসেছিস কেন? কি হয়েছে? আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই বাবাকে দেখতে এসেছিলাম মা। কিসের মা? হ্যাঁ, মালকিন বলবি আমাকে। মালকিন আমি তোর, কোনো মা নই। ফকিরের বাচ্চা, তুই আমাকে মালকিন বলবি? আচ্ছা ঠিক আছে মালকিন, আমি এখান থেকে যাই। উশুশি ভয় পেয়ে যায় আর ভয়ে ঘরে এসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ দেখে ওর পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আরে, এইটা কি আমার ঘরে? এত আলোকিত হয়ে গেল কি করে? মায়ের ছবিটা থেকে এমন আলো বেরোচ্ছে কেন? তখনই উশুশির মায়ের ছবিটা থেকে ওর মায়ের আত্মা বেরিয়ে আসে আর উশুশিকে ডেকে বলে, উশুশি মা, আমাকে ক্ষমা করে দে।
আমি যে এভাবে তাড়াতাড়ি মারা যাব আর তোকে এমন কষ্টে ফেলে যাব, আমি তা কখনোই জানতাম না। আমার জন্য তোর আর তোর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। মা, এটা তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। আজ কদিন ধরে আমি শুধু ভুলভাল স্বপ্ন দেখে যাচ্ছি। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি না। উশুশি, তুই কোনো স্বপ্ন দেখছিস না মা, আমি সত্যিই এসেছি। তোর কষ্ট যে আমার আর কিছুতেই সহ্য হচ্ছিল না, তাই তো আমি তোর সব কষ্ট দূর করে দিতে এসেছি মা। এই নে, এটা একটা জাদুর সোনার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তুই তোর সৎমাকে পরিয়ে দিবি, তারপর দেখবি তোর সৎমা একদম পরিবর্তন হয়ে গেছে। তোর আর তোর বাবার উপর আর কোনো অত্যাচার করবে না। তুই ভালো থাকিস মা, তোকে কাঁদতে দেখলে যে আমি শান্তিতে থাকতে পারি না। এই বলে উশুশির মা সেখান থেকে মিলিয়ে গেল। উশুশি ওই লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে হাঁটতে ওর সৎ মায়ের কাছে গেল আর বলল, মালকিন, আপনার জন্য এই লেহেঙ্গাটা আমি উপহার হিসেবে নিয়ে এসেছি। এটা সোনার লেহেঙ্গা, আমার মা রেখে গিয়েছিল। আমার তো মা মারা গেছে। এটা অনেক দামি লেহেঙ্গা, এটা আপনি নিন। আরে বাহ, লেহেঙ্গাটা তো দেখতে অনেক সুন্দর। এতদিন দেশনি কেন? হ্যাঁ, কি ভেবেছিলি নিজের মায়ের এই দামি লেহেঙ্গা নিজের কাছে রেখে দিবি? শোন, এই বাড়িও আমার, এই লেহেঙ্গাও আমার। দে এটা, আমি এখনই পরবো। তারপর সৎমা কবিতা সেই লেহেঙ্গাটা ঘরে নিয়ে পরে ফেললো। তারপর সেই লেহেঙ্গাটা পরে বাহিরে বেরিয়ে এলো। এই দেখো তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে মালকিন, আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটাতে আপনাকে অনেক মানিয়েছে। এই, তুমি আমাকে মালকিন বলছো কেন? আমি তো তোমার মা হই। শোন, আজ থেকে আমাকে মা বলে ডাকবি। আর বল, তোর কি খেতে পছন্দ? আমি তোর জন্য রান্না করে দিচ্ছি। নুডলস খাবি? সত্যি বলছো মা? কি তুমি নুডলস রান্না করে খাওয়াবে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তোর জন্য আর তোর বাবার জন্য আমি মজার মজার বিরিয়ানি রান্না করছি। আর যা, বন্ধুদের সাথে খেলা কর। ঘরে বসে কি করছিস? উশুশি বুঝতে পারে ওর মায়ের দেয়া সোনার লেহেঙ্গার কারণেই ওর সৎ মায়ের আচরণ পাল্টে গেছে। এরপর থেকে উশুশির সৎ মা আর কখনো খারাপ আচরণ করেনি। উশুশি ওর বাবাকে নিয়ে সৎ মায়ের সঙ্গে সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।